আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে ক্ষোভ প্রকাশ করে। ক্ষোভটা তারা প্রকাশ করেছে ভারতের প্রতি, কারণ দুদিন আগে তারা ভারতের সরকারকে বলেছিল যে তারা যেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে কোনো ধরনের গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলতে না দেয়। ভারত বলেছিল তারা সেটা যথাযথভাবে বিবেচনা করবে, বিবেচনা করে তারপর ব্যবস্থা নেবে। আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে 5 আগস্ট বিকেলে সন্ধ্যায় নয়াদিল্লিতে এ ধরনের একটা প্রেস মিটের আয়োজন করা হবে, বিদেশি গণমাধ্যম কর্মীরা থাকবে, সেখানে শেখ হাসিনা বক্তব্য দেবে। প্রথমে আমরা দেখেছিলাম ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয়েছিল উনি সেখানে ভিডিও মাধ্যমে উপস্থিত হবেন অনলাইনে। পরে দেখা গেল ভিডিওর মাধ্যমে উপস্থিত হননি, উনি অডিও মাধ্যমে উপস্থিত হয়েছেন। অডিও মাধ্যমে উপস্থিত হয়ে উনি ওনার বক্তব্য দিয়েছেন, ইংরেজিতে বক্তব্য দিয়েছেন, এবং তারপর ওখানে বিদেশি সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছে, উনি সে সমস্ত প্রশ্নেরও উত্তর দিয়েছেন, উনি ওনার মতো করে বলেছেন। এই যে ঘটনাটা ঘটতে দেওয়ার কারণে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই তীব্র প্রতিক্রিয়ার খবরটা আমরা পেলাম কোথায়? আমরা পেলাম সরকারের বাংলাদেশ সংবাদ সংস্থা একটা আছে বাসস, তারা এই খবরটা প্রচার করেছে। এমনিতে গত কয়েকদিন ধরেই আমাদের দেশে শেখ হাসিনার এই যে অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতের নয়াদিল্লিতে, সেই অনুষ্ঠানের খবর প্রচার করা যাবে কি যাবে না এটা নিয়ে বেশ ধোঁয়াশা ছিল। সরকারের একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উনি স্পষ্ট বলেছিলেন যে সেগুলো প্রচার করা যাবে না। এবং আমি যদি ওনার কথাটা সরাসরি বলি, উনি বলেছিলেন শেখ হাসিনা বিদেশে অবস্থান করে কোনো বক্তব্য দিলে এবং তা প্রচার করা হলে সেটি আদালতের আদেশ লঙ্ঘনের আওতায় পড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা পুরোপুরি একটা হুমকি গণমাধ্যমের প্রতি যে আপনারা এই খবর প্রচার করবেন না এবং ওনার বক্তব্য প্রচার করবেন না। কিন্তু উনি যে ঘটনা ঘটাবেন সেটা কি প্রচার করতে পারবেন না তা কিছু বলেননি। কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, আমি যখন এটা রেকর্ড করছি শেখ হাসিনার সেই বক্তব্য দেওয়ার পর প্রায় 10-12 ঘন্টা পরে আমি এটা প্রচার করছি, তখন পর্যন্ত আমি অনলাইনে আমি চেক করে দেখেছি যে কোথাও শেখ হাসিনা যখন একটা অনুষ্ঠান করেছেন, একটা অনুষ্ঠানে যে ভার্চুয়ালি কথা বলেছেন, এই সংবাদটাই কোথাও নাই। বলিহারি আমাদের মিডিয়া না এত স্বাধীন, আমাদের মিডিয়ার যারা কর্তা ব্যক্তি তাদের ব্যক্তিত্ব এত প্রবল, তাদের নিউজ সেন্স এত প্রবল, পাঠকের প্রতি তাদের আনুগত্য, পাঠকের প্রতি ভালোবাসা এত প্রবল যে দেখে আমি হতাশ হয়ে গেছি। আইনে কিন্তু ঘটনা ঘটালে এটা বলা যাবে না, এটা আইনে কোথাও নাই। এক জাহেদের ধমকেই সবার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। মিনিমাম বুদ্ধিটা কাজে লাগান, মগজের মধ্যে কিছু নাই, ধমক খেয়ে কাজ হয়ে গেলেন আপনারা। আইনে কি বলে, কি আছে আইনে, এই ব্যাপারটা আইনে কি আছে আমার বলার দরকার নাই। এই আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, আমার ধারণা উনি ডক্টর জাহেদের চেয়ে আইনটা ভালো বুঝেন, তাহলে ওনাকে চিফ প্রসিকিউটর বানাবে কেন? এই চিফ প্রসিকিউটর কি বলেছেন? এই নিউজটা কিন্তু প্রথম আলোতে প্রচারিত হয়েছে। সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে আইনি বাধা নেই। কোর্টের অর্ডারে বলা ছিল উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। সেখানে তাকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন তার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। এটা মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা সংবাদ সম্মেলনে নিয়ে কথা বলেছেন। এরপর এ ব্যাপারে তাকে বিবিসিও জিজ্ঞাসা করেছে। বিবিসির সেই প্রশ্নের জবাবে এই চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার বিষয়ে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ
যে বক্তব্যে আদালত অবমাননা হয় কিংবা কোনো ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয় এমন যে কোনো বক্তব্য প্রচার করা যাবে না। শেখ হাসিনার বক্তব্য আপনি প্রচার করতে পারবেন না, তবে সব বক্তব্য না, যে বক্তব্যটা প্রচার করলে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে যায়। সেখানে শেখ হাসিনা যদি বলেন ভাই আমি ভালো আছি, এটা প্রচার করলে কি ঘৃণা বিদ্বেষ ছড়াবে? ছড়াবে না তো। যাও, কিন্তু আমাদের মিডিয়াগুলো করেছে কি, উনি যে একটা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই খবরটা আমি এখন পর্যন্ত কোথাও পেলাম না। মানে পরে হয়তো থাকবে, আমি জানি না প্রিন্টেড পত্রিকা কি থাকবে, আমি এখন প্রিন্টেড পত্রিকা তো দেখিনি, বলতে পারবো না। কিন্তু এখন আমি দেখলাম না। এমনকি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করেন, বুধবার রাতে 9টার দিকে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ওই গেটের মধ্যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে। এই খবরটা প্রথম আলোতে ডিটেল ছাপা হয়েছে। এখন হঠাৎ করে সাকিব আল হাসানের বাড়িতে আগুন কেন? সাকিব আল হাসান কি করেছেন? এখন আজকে প্রথম আলো এই রিপোর্টের কোথাও সে সংক্রান্ত কোনো ইঙ্গিত নাই। না জানার এই কথা হয়তো জানেন না, কারণ যারা আগুন দিয়েছে তাদের কথা পাওয়া যায়নি, তারা তো বলেনি কেন কি করেছে। কিন্তু এটা ধরেই নেওয়া যায় যে শেখ হাসিনার ওই অনুষ্ঠানে ভিডিওতে ভার্চুয়ালি সাকিব আল হাসান যুক্ত ছিলেন। সাকিব আল হাসান তখন শ্রীলঙ্কায় ছিলেন, শ্রীলঙ্কায় একটা ক্রিকেট ম্যাচ চলছিল, ওখান থেকে উনি অডিও বার্তা একটা পাঠিয়েছেন, সেটা প্রচার হয়েছে এবং পরবর্তী সময়ে উনি সেখানে ফিজিক্যালিও ওই আপনার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অপরাধে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এতদিন কিছু বললো না, হঠাৎ করে আজকেই কেন? সন্ধ্যায় প্রেস কনফারেন্স, মানে সন্ধ্যায় সে অনুষ্ঠান হয়েছে, রাত 9টার সময় আগুন কেন? তারও যে বড় কথা, এটা তো একটা মব, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সে মব ফেরাতে পারলো না কেন? মবকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারলো না কেন? এই ধরনের ঘটনা আমরা ডক্টর ইউনূসের আমলে দেখতাম, সেই জিনিসটা এই সরকার করতে দিল কেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই থাকছে। দেখুন, এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, এই যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা, এটা হতেই পারে। আমি আদালত দিয়েছি, আদালতের মানে রায় নিয়ে আদালতের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু একটা কথা ভাবুন, ঠিক এই রকমই আরেকটা নিষেধাজ্ঞা কিন্তু 2015 সালে আদালত দিয়েছিল। সেটা দিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। ওই সময় আওয়ামী লীগের আওয়ামী সমর্থক একজন আইনজীবী তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রিট করেছিল, এবং রিটের প্রেক্ষিতে আদালত তারেক রহমানের সব ধরনের গণমাধ্যমে তার বক্তব্য বা বিবৃতি প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছিল। কবে করেছিল? 2015 সালে। 2015 পরে হাসিনার পতন হয়েছে 2024-এ। এই 9 বছর তারেক রহমানের বক্তব্যকে আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি। তারেক রহমানকে তার দলের লোকদের সঙ্গে মিটিং করেননি, সেই মিটিং এর সিদ্ধান্তগুলিকে দলের লোকেরা তারেক রহমানের বরাতে জনগণের কাছে প্রকাশ করেনি, করেছে। তাতে কি তারেক রহমানের যে জনগণের মনে তার যে অবস্থানটা, সেটা কি সরকার ওই আদালতের আদেশের মাধ্যমে নষ্ট করতে পেরেছিল? তাহলে এই একই ধরনের আচরণ আমরা বারবার কেন করি? এটা কিন্তু একটা প্রসঙ্গ। হ্যাঁ, ঠিক আছে, আপনি তো বলবেন যে না আমরা তো করিনি, অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, ওকে করেছিল, ঠিক আছে, আবার নতুন একটা অর্ডার না হওয়া পর্যন্ত আদেশটা আছে, থাকুক। কিন্তু এটাকে কড়াকড়ি ভাবে পালনের জন্য জাহিদুর রহমান সাহেবদের এত উৎসাহ কেন? ওনারা যেন পাগল হয়ে যাচ্ছেন, এবং পাগল যে হয়েছেন তার তো কিছু নমুনা আমি টের পাচ্ছি। কেউ তো প্রচার করছে না। শেখ হাসিনা অনেক কথা বলেছেন, প্রায় 40 মিনিট কথা বলেছেন। ওনাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছিল, নানা রকম প্রশ্ন করেছিল, আমি সেগুলো নিয়ে আলোচনা যাচ্ছি না ডিটেলে, ওটা নিয়ে আরেকদিন একটা অনুষ্ঠান করা যেতে পারে। কিন্তু এই যে আলোচনা হয়েছে, উনি কথা বলেছেন, ওনার ছেলে আমেরিকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল, ওখানে কারা কারা ছিল, এগুলো তো একটা ইভেন্টের নিউজ।
আমি ভাবলাম যে ওনার বক্তব্য আমি প্রচার করলাম না, কোনটা বিদ্বেষমূলক সেটা বুঝতে পারছি না, কনফিউশনে আছি, অতএব চুপচাপ থাকলাম, সমস্যা নাই। কিন্তু উনি কথা বলেছেন, এই শব্দটুকু যেন বলতে পারবো না, এই ঘটনার নিউজটা কেন প্রচার করতে পারবো না। আমরা না ভুলে যাই যে আমরা কি বলেছিলাম কদিন আগে। আওয়ামী লীগ আমলে এই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা কি বলেছিলাম ভুলে যাই। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই বিএনপির নেতারা কি হাহাকার করেছিল ভুলে যাই। যখন আবার নিজে সেটা বলি সেটা তখন ঠিক থাকে। এই জাহিদুর রহমান সাহেব এখন তো সরকারের পার্ট হয়ে গেছেন। আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওনার এখানে তো ওনার জাহেজ থেকে যান, আপনি এখনো দেখেন যে উনি কি বলেছিলেন। ওই যে মুখ দিয়ে বলেছিলেন সেই মুখ দিয়ে এখন বলছেন যে কোনো খবরই প্রচার করা যাবে না। মানুষ কি ভুলে গেছে? মানুষকে আপনারা মূর্খ মনে করেন? আমি চূড়ান্ত হতাশ। আমি এরকম চাইনি, বিশ্বাস করেন, আমি এরকম চাইনি। যখন এই সরকারের সঙ্গে ডাক্তার জাহিদুর রহমান যুক্ত হলেন, একদিনও বিএনপি না করার পরেও বিএনপির মুখপাত্র হয়ে গেলেন, তখনও কিন্তু আমি আশাবাদী ছিলাম যে হয়তো ওনার কাছ থেকে লজিক্যাল কথাবার্তা আমি পাবো, কারণ ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার খুব পছন্দের মানুষ উনি। কিন্তু ক্ষমতা মানুষকে এভাবে আচরণ করতে শেখায় যে আচরণের কোনো লজিক দেখতে পাই না। চিফ প্রসিকিউটর বলছেন স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন, উনি বলছেন কোনো কথাই প্রচার করা যাবে না। তো হলোটা কি? প্রিয় দর্শক, আমি জানি না সামনের দিনগুলিতে আমাদের আরো কত কি দেখতে হবে, তবে আমাদের প্রত্যাশা কিন্তু থাকছে। আমরা এখনো প্রত্যাশা করি, আমরা এখনো আশা করি যে সরকারের আচরণগুলো অন্তত পক্ষে লজিক্যাল হবে, যুক্তিগ্রাহ্য হবে। এমন লোককে যে সরকার কথা বলাবেন যা নাকি যুক্তিগ্রাহ্য কথা বলেন, যা নাকি লজিক্যাল কথা বলেন, যা নাকি এমন কোনো কথা বলবেন না যে কথা যখন তারা সরকারের বাইরে ছিলেন তখন সেগুলির কথা তারাই বিরোধিতা করেছেন। আমরা সরকারের স্পোকসম্যান হিসাবে আরেকজন হাসান হক ইনুকে চাই না, আমরা একজন লজিক্যাল লোককে চাই। প্রিয় দর্শক, আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।